নতুন সরকার হয়েছে। নতুন সরকারে যিনি মুখ্যমন্ত্রী তিনি একই ব্যক্তি। এই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিলেন, একই ব্যক্তি। দলটা ভারতীয় জনতা পার্টি, একটি দল। বিরোধী দলনেতা হিসাবে যে ঘোষণা আপনারা সবাই জানেন তিনি করেছিলেন যে যেখানেই হকার উচ্ছেদের ব্যবস্থা হবে, ক্লাব, সংগঠন, যে কোনো সমাজ সচেতন মানুষ সবাই মিলে এর প্রতিবাদ করুন। আমিও সেখানে প্রতিবাদ করতে যাব বিরোধী দলনেতা হিসাবে। আমি সেই মতো গিয়ে সবাইকে আমাদের এর সঙ্গে প্রতিবাদে সামিল হতে হবে। আমরা বিরোধী দলনেতার এই আওয়াজ, এই কণ্ঠস্বর আমরা শুনেছিলাম। নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রী হিসাবে তার যে সার্কুলার এবং এখানে হকার আইন, স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট যা কিছু আছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে সামগ্রিকভাবে বাংলায় রেল স্টেশন থেকে শুরু করে যে কোনো জায়গায় হকারদের ওপরে যে জুলুম, সেই জুলুম এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী যিনি এলপি ছিলেন সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সংগঠিত হচ্ছে প্রত্যেক দিন। আজকে কেন এই প্রেস কনফারেন্স? এর আগে প্রেস বার্তাও আমরা দিয়েছিলাম। আপনারা জানেন ভয়ঙ্কর বিষয়। আমি আবেদন করছি বাংলা বিজেপি যে কাজ করছে, অর্থাৎ নতুন সরকার, তার কারণ প্রথম আমরা বলেছিলাম সরকারকে কনস্ট্রাকটিভ সাপোর্ট আমরা করব বাংলার উন্নয়নের সাথে। তাই 30 দিন, 60 দিন এবং 90 দিন আমরা দেখতে চাই সরকার কি করছে। কিন্তু আমরা দেখলাম যে কলকাতা শহর, কলকাতার পাশের জেলাগুলি সব জায়গায় হকার ছেলের নামে যে জুলুমবাজি শুরু হয়েছে এবং যে বুলডোজার রাজ শুরু হয়েছে, এটা আমরা চাই। আমরা চেয়েছিলাম সরকার কনস্ট্রাকটিভ ওয়েতে তার কাজ শুরু করবে। পশ্চিমবাংলার সরকারি দপ্তরগুলোতে যে ভ্যাকেন্সি আছে তা প্রপার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে, স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগের পদ্ধতিকে সম্পন্ন করে বেকার ভাই বোনদের পশ্চিমবাংলার চাকরির ব্যবস্থা হবে। তা না করে ডিস্ট্রাকটিভ যে কর্মপদ্ধতি বুলডোজার নিয়ে শুরু হলো, যা পশ্চিমবাংলার কালচারের সঙ্গে সম্পৃক্ত নয়। দুঃখের বিষয়, আমরা কে চাই না কলকাতার রাস্তা পরিষ্কার থাকুক? যখন কোনো রোগী হাসপাতালে যাবেন, হাসপাতালের সামনেটা পরিষ্কার থাকুক। কোন বড় দোকান, তার সামনে হকার পুরো জায়গাটা দখল করে রাখুন। আমরা কেউই চাই। আমরা চাই না ফুটপাত জুড়ে মানুষ চলাচলে অসুবিধে হয়। কিন্তু এর জন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার প্রয়াসটা নেওয়ার দরকার ছিল সরকার। এমনিতে কেউ হকারি করতে যান না, তাদের কাজের ব্যবস্থা নেই। গরিব মানুষ হকারি করে দিন যাপন করতে হয়, অনেক কষ্টকর বিষয়, সুখকর বিষয় নয়। এবং এই হকারির মাধ্যমে
পরিবার প্রতিপালন করে, ছেলে মেয়েদের পড়াশুনো ব্যবস্থা করে। আমরা দেখলাম স্বীকৃত রাজনৈতিক দলের হকার সংগঠন আছে, এমনি হকার ভাইরা আছে, মহিলা হকাররা আছে। এটা সবার সঙ্গে তো আলোচনা করা যেত, একটা এক্সপার্ট কমিটি করে কোথায় এদের পুনর্বাসন দেওয়া যায় তার কথা ভাবা যেত। কোনটাই করা হলো, রাতারাতি বুলডোজার রাজ শুরু হয়ে গেল। বিরোধী দলে থাকাকালীন এক ধরনের ভাষণ, আর সরকারে আসার পর এক ধরনের আলাদা কৌশল। আপনাদের কাছে জানাচ্ছি, স্টেশনগুলো আপনারা চলে যান দমদম স্টেশন। আমরা অনেক জায়গায় আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব, হকার ভাইরা, বিভিন্ন হকার সংগঠনের মানুষেরা, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন একত্রিত ভাবে প্রত্যেকে রুটি রুজি বাঁচাবার তাগিদে লড়াই করছেন। কোনো কোনো জায়গায় আমরা একত্রিত ভাবে সেই মিছিলে থাকছি, কিন্তু রাত 3টের সময় গভীর রাতে যদি বড় বড় ওয়াগন নিয়ে এসে স্টেশন থেকে গুমটিগুলো তুলে নিয়ে চলে যাওয়া হয়, কিনা বিউটিফিকেশন হয়। আমি শুনতে পাচ্ছি গঙ্গার ধারা বিউটিফিকেশন হয়। এবার আর বোতলে ভরে গঙ্গার জল আনতে পারবেন না, তার জন্য টাকা দিয়ে গঙ্গার জল ভরতে হবে। এই হকাররা স্টেশনে থাকে বলে বহু যাত্রী ঝড় জলে তারা আশ্রয়ও পায়। কোন যাত্রীরা তারা অসুবিধার কথা বলেছে, এবং যদি কোথাও অসুবিধে হয় আলোচনা সাপেক্ষে এদের পুনর্বাসনের ব্যবস্থা তো করা প্রয়োজন। এই যে আজকে ভেঙে দেওয়া হলো স্টলগুলোকে, কি ভাঙলো? এই হকারদের স্বপ্ন ভেঙে দেওয়া হলো, তাদের ছেলে মেয়েদের পড়ার ভবিষ্যৎকে আজকে নষ্ট করে দেওয়া হলো। দমদম স্টেশনের দুটো বাচ্চা মেয়ে স্কুল থেকে ফিরে দেখছে যে তাদের আর ঘর নেই, তাদের খাওয়ার কোনো জায়গা। দেখুন ছবি আপনার, এটা মানবিক মুখ। এই হকাররাকে মুসলমান নয় সবাই। এই হকারদের মধ্যে ভেঙে ফেলা স্টল থেকে হনুমান চল্লিশা, তারা ওখান থেকে ঠাকুর বার করছেন, হিন্দু আছেন, মঙ্গলাহার দেখে আসুন হাওড়ায়। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন পরিষ্কার করার দরকার। কথা বলুন, ফুটপাথগুলোকে খালি করার ব্যবস্থা করুন, গাড়ি যাতে চলাচল করতে পারে, হাসপাতালে যাতে রোগী বেরোতে পারে, ঢুকতে পারে। এ বিষয়ে আমরা এর আগে কলকাতা পৌরসভা সবাইকে চিঠি দিয়েছিলাম যে এনআরএস কিংবা বিআরসি শিয়ালদা স্টেশন এই চত্বরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন। কিন্তু সবটাই তো মানুষের জন্যই তো সরকার। আজ থেকে 1 মাস আগে বিরোধী দল, আমি বলছি হকার থাকবে, যেখানে হকার উচ্ছেদ হবে সেখানে গিয়ে প্রতিবাদ করুন। আমি সরকারে এসে রাতারাতি আমার মনে হল সব হকারকে তুলে দাও, এটা জমিদারি। এই জায়গায় আমরা প্রতিবাদ করেছি, এই জায়গায় আমরা ডাক দিয়েছি। আমরা বলেছিলাম যে সরকার নতুন ক্ষমতায় এসছে, চলুক। কিন্তু আমরা দেখলাম যে বেআইনি বাড়ি ভাঙা। আপনি ভাবুন, বেআইনি বাড়ি ভাঙছে, বেআইনি বাড়ি তৈরি করতে যারা সাহায্য করল
সেই লোকেরা ছাড় পেয়ে গেল, আগে তাদের অ্যারেস্ট করবো, তারপরে বেআইনি বাড়ি ভাঙবো। এর পেছনে লম্বা হাত। এবং ক্যাবিনেট মিটিং, সেই মিটিংয়ে ক্যাবিনেট মন্ত্রী তিনি পৌরসভার দায়িত্বে, সেই পৌরসভা পারমিশন দিয়েছে এই বেআইনি সমস্ত জিনিস করা। তাহলে এই ক্যাবিনেট মিটিং এ যারা উপস্থিত ছিলেন সেই ক্যাবিনেট মন্ত্রীদেরও অ্যারেস্ট করা উচিত। তো এত লম্বা বিষয়। এই কারণে আমি মনে করি এই হকারদের সামনে রেখে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে, শ্রমিক সংগঠনকে একত্রিতভাবে এই তামাশাই অন্যায় অবিচারের বিরুদ্ধে একত্রিতভাবে আন্দোলনে নামতে হবে, একত্রিতভাবে প্রতিবাদ করতে হবে। আমি আমার প্রেস রিলিজের মাধ্যমে গত পরশুদিন এই কথা বলেছিলাম। তাই আমরা এই বিষয়গুলির সঙ্গে, আপনারা জানেন আইন শৃঙ্খলা, এটা কি শুরু হয়েছে রাজ্যে, আপনাকে আমি বলছি দেখুন না কি হয়। আমি কি বলি, দেখুন না কি হয়। আমরা কোন অন্য রাজনৈতিক, আমরা টিএমসি নয়, বিজেপি নয়, অন্য রাজনৈতিক দলকে ভাঙিয়ে আমার শ্রীবৃদ্ধি করতে হবে। কিন্তু এটা দেখুন যে বর্তমান সরকার না আবার তার মনোমতো বিরোধী দল তৈরি না করে ফেলে। কারণ সবই তো মহারাষ্ট্র মডেল না। পরিস্থিতি এখন যা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ বেরিয়ে যাচ্ছে। আমাকে একটাই কথা বলুন না, যে যেদিন কংগ্রেস থেকে এইভাবে বিধায়ককে, এক একটি বিধায়ক কংগ্রেসের সিম্বলে জিতে, বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছে। হালিম সাহেব খুব শ্রদ্ধেয় স্পিকার, তিনি কোনো অভিযোগ পেয়ে কোনো ব্যবস্থা নেন না। সেদিন কংগ্রেসের যেটা বিধায়করা তৃণমূলের নেতা হিসাবে বাইরে তুলে বেরিয়েছেন, বিধানসভার ভেতরে গিয়ে কংগ্রেস সেজেছেন। সেদিন কংগ্রেসকে বিভক্ত করার জন্য রাজনৈতিক কৌশল হয়তো ছিল বামফ্রন্টে। পরবর্তী ক্ষেত্রে সেই কৌশল তৃণমূল তার স্পিকারকে দিয়ে একইভাবে সেই কৌশল অবলম্বন করেছে। পরিণামে পশ্চিমবাংলার গণতান্ত্রিক ব্যবস্থা বিধানসভার ভেতরে এবং বাইরে নষ্ট হয়েছে। এবং সেই নষ্ট হওয়ার কারিগর যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন, এবং আজকের মুখ্যমন্ত্রী যিনি তিনি। তার কারণ মুর্শিদাবাদ, মালদা ভাঙার কারিগর একা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবং আজকে তৃণমূল যখন এইভাবে তারা ভাঙছেন কি থাকছেন আমি জানি না, সেখানে কিন্তু আগামী দিনে তৈরি হওয়া আরেকটি শিল্প নৈপুণ্য তার দিকে এগোচ্ছে মহারাষ্ট্র মডেল। সেটা হচ্ছে যে আমার মতো বিরোধী রাজনৈতিক দল হবে, আর সেই বিরোধী রাজনৈতিক দল যারা যারা তার নেতৃত্ব দেবে, তারা সরকার যা বলবে তারা সেটাই বলবে। এবং তার জন্য যে মেকানিজম অলরেডি স্টার্ট। এবং দুঃখের বিষয়, এর জন্য তৃণমূল কংগ্রেস নিজেরাই দায়ী। কারণ তারা এটা করেছে। লোকে এমএলএ এমপি হওয়ার পর আপনারা জানেন যে অ্যান্টি ডিফেকশন, পার্টি ছেড়ে চলে যাওয়া, এইসব বিষয় আছে। কিন্তু নির্বাচনে দাঁড়ানোর সময় আপনি কোন ভারতবর্ষে দেখেছেন যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, সে নাম উইড্রোর সময় উইড্রো করে নিতে পারে, কিন্তু নাম উইড্রোর ডেট চলে গেল, তার নির্বাচন ভ্যালি সে প্রচার করছে, এই সময় গিয়ে সে তৃণমূলে জয়েন করে গেল। আইদার গ্রান্ড পয়েন্ট না হলে কোনো প্রলোভনে। মগরাহাট পশ্চিমে এই ঘটনা ঘটেছে। আমাদের প্রার্থী যে তৃণমূলে চলে গিয়েছে বা তৃণমূল তাকে জোর করে নিয়েছে, আমরা অভিযোগ জানিয়েও কিছু হয়নি। এই নির্বাচন কমিশন চুপ করে বসে থেকেছে এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চুপ করে বসে থেকেছে। আজকে সেই তৃণমূল যখন ভাঙনের সম্মুখীন কিংবা কোনো থ্রেটের সম্মুখীন, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। আবার আজকে যারা তাকে মদত দিচ্ছে, আগামী দিন ইতিহাসের নিষ্ঠুরতম বিষয় হচ্ছে
চক্রবত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ এই বিষয় এটাও কিন্তু দেখা। তারপরে আপনি বলছেন যে বিক্ষুব্ধরা কংগ্রেসে আসছে না, তারা বিজেপি মিটিং হচ্ছে। আমি কংগ্রেসে আসছে না আসছে এ তো আভ্যন্তরীণ বিষয়, প্রেস কনফারেন্সে আমি বলবো না। আমি শুধু একটা জিনিসই বলি, তারাই কংগ্রেসে আসবেন। এই কিছুক্ষণ আগে কাটোয়া বিধায়ক গ্রেপ্তার হয়েছে চুরির দায়ে, প্রাক্তন বিধায়ক। তো এবার আমি শুধু আপনাদের বলি, আমাদের বহু জায়গা থেকে মানুষ বলছেন চোর চোরদের নেবেন না। আমি বললাম চোর চোরেরা আমাদের দিকে কেন আসবে? আমার সঙ্গে ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে। এই চোর চোরেরা সেখানেই ঘুরে বেড়াবে। সবগুলো দেখুন, যেখানে এই ইডি, সিবিআই, পুলিশ এবং সেই এজেন্সিগুলো আছে, এবং সেই মতোই আজকে তারাই ঐক্যবদ্ধ হচ্ছে, তারাই তাদের পেছনে দেখবেন কি কি ইতিহাস আছে। তারা এখনই নির্বাচনে জিতেছে, তাদের কি কি ইতিহাস আছে দেখুন। এবং আমাদের কাছে যারা আসবেন, যারা মাথা উঁচু করে তৃণমূল করতেন কর্মীরা, সেই স্বচ্ছ নেতারা, যাদেরকে ভয় দেখাতে পারবেন না, যাদের কারণ কাছে গিয়ে সারেন্ডার করতে হবে, তারা অলরেডি আসছেন। আজকেও যারা ঢুকছেন তারা ওই তৃণমূলের কর্মী সমর্থক, যারা সত্যিকারের তৃণমূল তৈরি করেছিলেন, তৃণমূলকে ভালোবাসেন, বা অন্যান্য রাজনৈতিক দল যারা সত্যিকারের স্বচ্ছ, যাদের এই এজেন্সির ভয় নেই, প্লাস যারা বিজেপি বিচারধারা, আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে লড়াই করবেন, এই সৎসাহস যাদের আছেন তারাই আসেন। তাদের জন্য আমাদের দরজা স্বাগত। একটা বৃত্ত তো সম্পূর্ণ হলো, আরো কি সম্পূর্ণ একটা বৃত্ত সম্পূর্ণ হলো। আমি কম বুঝি কোন বৃত্ত সেটা বলি। আপনাদের ওদের ডাউনফল আপনারা খুবই সম্পূর্ণ। আমি দেখুন, কোন ডাউনফল সফল কোন জায়গায় আলাদা কোনো মানে এটা নয়। আমরা শুধু বলি, প্রথম দিন থেকে রাহুল গান্ধী যে লড়াই লড়ছেন ভারতবর্ষে, সংবিধান রক্ষা করার লড়াই, সেই লড়াই আপনারা অভিজ্ঞ সাংবাদিক, আপনারা জানেন, আপনারা লিখতে পারুন না পারুন, আপনাদের হাউসের কি গাইডলাইন, কি পদ্ধতিতে আপনাদের কর্মপন্থা, কিচ্ছু আমার জানার প্রয়োজন নেই। আমি শুধু একটা কথা বলি, প্রথম দিন থেকে আপনারা দেখছেন রাহুল গান্ধী যে লড়াই লড়ছেন, যে যে বিষয়গুলোকে প্রেডিক্ট করছেন ভারতবর্ষের, সেই সেই বিষয়গুলোই ঘটছে, আজ না হলেও কাল। আজকে সেই দিক থেকে যারা রাহুল গান্ধীর এই পথকে মানেন, রাহুল গান্ধীর এই কর্মপদ্ধতিকে মেনে নেবেন, এবং আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে বিজেপি এই যে সারা ভারতবর্ষকে ধ্বংস করার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে সাথী হবেন, তাদের সবাইকে স্বাগত।